আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি অফিস আজ থেকে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করলো। রাষ্ট্রসংঘের এই অফিস এর আগে বিশ্বের 18টি দেশে কিন্তু ছিল, এবং সেই দেশগুলোর অবস্থান যদি বর্তমানে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেশগুলো বকলমে আমেরিকা নিয়ন্ত্রণ করতে চায়। অর্থাৎ রাষ্ট্রসংঘের অফিসের পথ চলা যখন শুরু হলো বাংলাদেশে, ধরেই নেওয়া যায় বাংলাদেশের চাবিকাঠি অন্য এক তৃতীয় শক্তির হাতে তুলে দিলেন মোহাম্মদ ইউনূস। বকলমে দেশটিকে বিক্রি করার জায়গায় এক ধাপ এগিয়ে গেলেন তিনি। রাষ্ট্রসংঘের অফিস এর আগে পৃথিবীতে 18টি দেশে আছে। আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখছি। এই দুটো উদাহরণ যদি আপনারা ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা কোথায় গিয়ে পৌঁছাতে চলেছে। 18টি দেশের মধ্যে ম্যাক্সিমাম দেশেই বর্তমানে অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণ শেষ, গৃহযুদ্ধ চরমে, রাজনৈতিক অস্থিরতা, গোষ্ঠীদ্বন্দ্ব, একের পর এক গৃহযুদ্ধ, বিভিন্ন দিক থেকে সেই দেশগুলো কিন্তু ক্রমশ একটু 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 করে পিছিয়ে যাচ্ছে। এবং সেটাই কিন্তু সেই বৃহত্তর শক্তির লক্ষ্য থাকে। যখনই সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তখনই একটি দেশকে গিলে খাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। শেখ হাসিনার সময় বাংলাদেশের জিডিপির কিন্তু মাত্রা বাড়তে শুরু করেছিল, স্পেশালি ফরেন ইনভেস্টমেন্ট অনেকটা বেশি এসেছিল, এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকার জন্য ব্যবসা বাণিজ্যের যে টার্নওভার, সেই টার্নওভার কিন্তু অনেকটা বেড়েছিল, অন্তত বাংলাদেশের অফিসিয়াল রিপোর্ট তো সেটা বলে। আর এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকের যে সিস্টেম, তার এতটাই দৈন্যদশা যে একটু একটু করে গৃহযুদ্ধের আশঙ্কায় ফুটছে বাংলাদেশ, এবং গৃহযুদ্ধের আশঙ্কা থেকে বাঁচতেই তারা রাষ্ট্রসংঘের হাতে দেশটিকে তুলে দিলেন পরবর্তী 3 বছরের জন্য। দুটো দেশ, সিরিয়া এবং ফিলিস্তিন বা প্যালেস্তাইন, এই দুটো দেশে তো রাষ্ট্রসংঘের অফিস আছে। এবার দুটো দেশের বর্তমান অবস্থার কথা আপনারা ভাবুন। চলুন সকলের আগে ফিলিস্তিন নিয়ে কথা বলি। বর্তমানে ফিলিস্তিনের অবস্থা অত্যন্ত শোচনীয়। ইসরায়েল কার্যত দেশটিকে নরকে পরিণত করে রেখেছে। রাষ্ট্রসংঘের অফিস কিন্তু ফিলিস্তিনে আছে। আজ অবধি একটা স্টেপ আপনারা বলুন যে রাষ্ট্রসংঘ ইসরায়েলের বিপক্ষে নিতে পেরেছে। ইসরায়েলের বিপক্ষে নেওয়া মানে আমেরিকার বিপক্ষে নিতে পেরেছে। আপনারা একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন যেখানে ইসরায়েলের এই শক্তিকে, ইসরায়েলি সেনাকে থামাতে পেরেছে রাষ্ট্রসংঘ? হ্যাঁ, নিন্দা করেছে, এ বিষয়ে স্টেটমেন্ট দিয়েছে, অফিসিয়াল নোট জারি করেছে, স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করেছে, কিন্তু শেষ 3 বছরে প্যালেস্তাইনের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে? রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা হয়েছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু আজকে রাষ্ট্রসংঘ কি সত্যি শান্তি প্রতিষ্ঠা করতে পারলো? আজ বাংলাদেশ সরকার ভাবছে সেই রাষ্ট্রসংঘকে তাদের দেশে স্থান দিয়ে তারা দেশের সংস্কার এবং শান্তির প্রতিষ্ঠা করতে পারবে। বিষয়টা সেটা নয়। রাষ্ট্রসংঘে যারা কর্মচারী হিসেবে কাজ করে তারা অনেক সুযোগ সুবিধা পায়, শুধুমাত্র টাকার সুযোগ সুবিধা নয়, তাদেরকে গ্রেফতার করা যায় না, ইন্টারন্যাশনাল আইনের আওতায় আনা যায় না, এরকম একাধিক ক্লজ আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো। কিন্তু আমি বলছি রাষ্ট্রসংঘের হাতে দেশকে তুলে দেওয়া মানে একটা দেশের বিভিন্ন দিক থেকে ক্রমশ পিছিয়ে যেতে শুরু করা। তা মোহাম্মদ ইউনূস জেনেও এত বড় ভুল সিদ্ধান্তটা নিলেন। উদাহরণ আমি ফিলিস্তিনে দিলাম, আরেকটা উদাহরণ আপনাদের দিচ্ছি চলুন। সিরিয়া, সিরিয়ায় কিন্তু রাষ্ট্রসংঘের অফিস আছে, আপনারা অনেকেই হয়তো জানেন না। সিরিয়ার বর্তমান অবস্থাটা কি আপনারা বোঝার চেষ্টা করুন। সিরিয়ায় কালকে রাতেও ইসরায়েল বোমা বর্ষণ করেছে। কারণটা কি আপনারা অনেকেই জানেন। সিরিয়ায় ধর্মযুদ্ধ চরম জায়গায় পৌঁছে গেছে, আপনারা বকলমে সেটা গৃহযুদ্ধ ভাবতে পারেন। সিরিয়াতে দ্রুজ ধর্মের মানুষের সংখ্যা 2 to 3%। এই দ্রুজ ধর্মের মানুষরা বিশ্বাস করেন যে তারা পৃথিবীতে ভগবান ছাড়া তাদেরকে কেউ পাঠাতে পারে না, অর্থাৎ অন্য ধর্মের মানুষ কিন্তু দ্রুজ ধর্মাবলম্বী মানুষে পরিণত হতে পারেন না। তাদের নির্দিষ্ট নিয়ম আছে কিছু, এবং তারা বিশ্বাস করেন দ্রুজ ধর্মের মানুষ পৃথিবীতে রেয়ার, কারণ ভগবান অন্য কাউকে দ্রুজ ধর্মাবলম্বী মানুষ করেন না। এই দ্রুজ ইসলামেরই আরেকটি শাখা। দ্রুজ ধর্মের মানুষের উপর সিরিয়ার বর্তমান যে সরকার, আল বাসারের সরকারের পরবর্তীকালে যে সরকার এসে তারা আক্রমণ করতে শুরু করে। আর এই দ্রুজ ধর্মের মানুষকে বাঁচাবেন তা কথা দিয়েছিল নেতানিয়াহু। দ্রুজ ধর্মের মানুষের উপর যখন অত্যাচার হয়েছে
তখন সিরিয়ার সদর দপ্তর সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনা। 3 দিন আগের খবর। রাষ্ট্রসংঘ কিছু করতে পেরেছে? করতে পারেনি, কারণ রাষ্ট্রসংঘ চায় না কিছু করতে। রাষ্ট্রসংঘ মানে আমেরিকা যা চাইবে এই এই দেশগুলো ঠিক সেভাবেই চলবে। ইসরায়েলের পিছনে আমেরিকার মদত আছে, আপনারা সকলেই জানেন এটা। অর্থাৎ রাষ্ট্রসংঘের অফিস খোলা মানে আমেরিকার হাতে আপনি দেশটিকে ঢুকিয়ে দিলেন, এবং দেশটিকে শুধু তুলে দেওয়া নয়, আস্তে আস্তে আমেরিকা দেশের পলিসিকে কন্ট্রোল করবে। এই সহজ সত্যটা এরা বুঝতে পারলো না। কম্বোডিয়ার কথা ভাবুন, নাইজারের কথা ভাবুন, 18টা দেশের বর্তমান স্ট্যাটাসটা আপনারা দেখুন। আর যদি ধরেও নেওয়া যায় রাষ্ট্রসংঘের এই অফিস পরবর্তীতে এই রকম ভয়ঙ্কর দানবীয় কোনো ক্ষয়ক্ষতি বাংলাদেশে করবেও না, তাহলেও তো প্রশ্ন ওঠে, বাংলাদেশ কি সিরিয়া, নাইজার, কম্বোডিয়া কিংবা ফিলিস্তিনের গোত্রে পড়ছে বর্তমানে? বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য মানবাধিকার কমিশনকে দরকার হলো, তাও আবার রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনকে দরকার হলো। কাকে বোকা বানাচ্ছেন মোহাম্মদ ইউনূস? কেন এই মোহাম্মদ ইউনূস এটা করলেন? শুধু এটুকু তারা বুঝতে পারছেন না, রাষ্ট্রসংঘ যদি বাংলাদেশে ঢুকে যায় তাহলে এর এফেক্টটা ভারতের মানে বিপক্ষেও আসবে। ভারত বাংলাদেশের এক্সট্রিম নেইবার, একদম পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র, এবং ভারত এবং বাংলাদেশের সীমানা সর্বাধিক। ফলে রাষ্ট্রসংঘ বাংলাদেশকে যেভাবে চালাবে পরবর্তীকালে তার এফেক্ট তো ভারতের উপরেও আসবে, তা 100% আপনারা নিশ্চিত থাকুন। রাষ্ট্রসংঘ এবার করবেটা কি দেখুন। রাষ্ট্রসংঘ বাংলাদেশকে করিডর হিসাবে ব্যবহার করবে। রাষ্ট্রসংঘ এমন একটা দেশকে চাইছিল, বহুদিন ধরেই চাইছিল সাউথ ইস্ট এশিয়ায়, যেখানে বসে তারা এশিয়াটাকে ডমিনেট করার চেষ্টা করতে পারবে। মানব করিডর হিসাবে বাংলাদেশকে তারা ব্যবহার করে আমেরিকার অস্ত্র পৌঁছে দেবে মায়ানমারের আরাকানদের হাতে। কারণ মায়ানমারের জুংটা সরকার আরাকানদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। এই জুংটা সরকারকে পিছন থেকে মদত দেয় চীন। আসলে লড়াইটা হচ্ছে চীন ভার্সেস আমেরিকা মায়ানমারকে নিয়ে। অনুঘটকের মতো কাজ করছে রাষ্ট্রসংঘ ও বাংলাদেশ। পরিষ্কার অঙ্ক, কোনো লুকানো চুকানো নেই, এবং এই অঙ্কটা মোহাম্মদ ইউনূসও জানেন, এবং তীব্র বিতর্কের মুখে তিনি এই সিদ্ধান্ত নিলেন 3 বছর পর মোহাম্মদ ইউনূস না থাকলেও এই চুক্তি থেকে যাবে, এবং আমার দৃঢ় বিশ্বাস 3 বছরেও এই চুক্তি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে না। নেপালের মতো একটি ছোট্ট রাষ্ট্র, তারা রাষ্ট্রসংঘের সঙ্গে চুক্তি বাতিল করে 2011 সালে। তারা মনে করেছে রাষ্ট্রসংঘ তার ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য নেপালকে দখল করতে চেয়েছিল। নেপালের মতো ছোট্ট একটি রাষ্ট্র যদি রাষ্ট্রসংঘের এই ফন্দি বুঝতে পারে, তাহলে মোহাম্মদ ইউনূস বুঝতে পারলেন না? সেটা কি হয়? কোনোদিন নয়। এবং এটা একটা বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং একটু একটু করে এর জালটা বোনা হয়েছে, যার রেজাল্ট আপনারা দেখুন। সেই সেন্ট মার্টিনস দ্বীপ শেখ হাসিনা বলেছিলেন আমেরিকানদের হাতে তুলে দেবেন না, আস্তে আস্তে আমেরিকানরা শেখ হাসিনাকে সরিয়ে ভারতকে বাইপাস করে রাষ্ট্রসংঘের অফিস প্রতিষ্ঠা করে বাংলাদেশ দখলের দিকে এগিয়ে গেলেন। রেজিম চেঞ্জের কারণটা এবার বুঝতে পারলেন? কেন মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দেওয়া, কেন এই ছাত্র নেতাদেরকে বাজারে নামিয়ে দিয়ে বিতর্ক সৃষ্টি করা, সর্বক্ষেত্রে বিতর্ক। এরা পয়সা কোথায় পাচ্ছে রাজনৈতিক ক্যাম্পেনের? চাঁদা তুলে, জোর জুলুম করে। এদের বিপক্ষে আইন ব্যবস্থা কিছু কার্যকরী হচ্ছে না কেন? কারণ মোহাম্মদ ইউনূসও চান বাংলাদেশের সমাজ ব্যবস্থা এইভাবেই ভেঙে পড়ুক একটু একটু করে, যেন এই বিতর্কের আলোচনায় আমরা রাষ্ট্রসংঘের হাতে বাংলাদেশের তুলে দেওয়া আলোচনাটা ভুলে যাই। কিন্তু ভুলতে তো দেওয়া যাবে না। গোপালগঞ্জে মানুষের উপর গুলি চালানো এই রাষ্ট্রসংঘের অফিসের খবরটিকে চাপার জন্য নয় কি? আজকে তো প্রশ্ন উঠছে, কিসের জন্য সেনাবাহিনীর কর্তারা সাধারণ নিরীহ মানুষের উপর গুলি চালালেন? নিজেদের দেশের মানুষের উপর গুলি চালানো কি বীরত্বের প্রমাণ? একদমই নয়। কিসের জন্য সাধারণ নিরীহ মানুষ সেনাবাহিনীকে ভয় পাবে? সেনাবাহিনী তো শ্রদ্ধার একটি জায়গা, সম্মানের জায়গা। এটা সেনাবাহিনী আমাদের আশ্রয়ের জায়গা। সেই আশ্রয়স্থল হিসেবে যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ দেখতেন, আজ সেই সেনাবাহিনীকে দেখেই মানুষ দূরে সরে যাচ্ছেন। এবং এটাই তো চেয়েছিল আমেরিকার রেজিম চেঞ্জরা, যারা করতে চেয়েছিলেন ডোনাল্ড লুরা। এবং এর পিছনে বিদেশ থেকে বসা 2 ইউটিউবারও আছে, আপনারা মিলিয়ে নেবেন। আজকে নয় কালকে এই ইতিহাস সামনে আসবে।
আজকে বাংলাদেশের ক্ষয়ক্ষতি চোখের সামনে আন্তর্জাতিক স্তর দেখলো, বিভিন্ন জায়গায় লেখালেখি, বিভিন্ন জায়গায় আলোচনা। রাষ্ট্রসংঘের অফিস যেখানে ভারত বন্ধ করলো অপারেশন সিন্দুরের পর, যেখানে রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের ভিসা ক্যান্সেল করলো ভারত, যেখানে রাষ্ট্রসংঘের কোনো অফিস ভারতে থাকবে না হুঁশিয়ারি দিয়ে জানানো হলো ভারতের পক্ষ থেকে, সেখানে আমাদের প্রতিবেশী দেশ সম্পূর্ণ বিপরীতে গিয়ে 180 ডিগ্রি টার্ন খেয়ে অন্য একটি সিদ্ধান্ত নিলেন, যেখানে সাউথ ইস্ট এশিয়ায় রাষ্ট্রসংঘকে তিনি ডেকে আনলেন, বকলমে আমেরিকাকে তিনি ডেকে আনলেন, যে আমেরিকার জিওপলিটিক্যাল লং টার্ম ভিশন এবং ভার্সন ছিল। এই খবর চাপা দিতে গিয়ে মোহাম্মদ ইউনূস কি করেছে জানেন? 34 জন ভারতীয় নাবিককে অ্যারেস্ট করে নিয়েছেন, আটক করে নিয়েছেন। আজকে ভারত সরকার স্টেটমেন্ট দিয়েছে, সেখানে বলা হয়েছে কিসের জন্য আমাদের নাবিক যারা সমুদ্রে যান মাছ ধরতে জেলে, তাদেরকে আটক করে রাখলো বাংলাদেশ সরকার। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তারা নাকি বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছিল। শুধু নাবিক নয়, দুটো ট্রলারকে তারা আটক করেছে, তার নাম FV ঝড় এবং FB মঙ্গলাচণ্ডী। এই দুই জাহাজকে তারা নিজেদের দখলে রেখেছে এবং ভারত কালকেই ইমিডিয়েট স্টেটমেন্ট দিয়েছে রাতে, যে এই মুহূর্তে ভারত কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশের থেকে। কনসুলার অ্যাক্সেস কি? রাষ্ট্রসংঘের ভিয়েনা সম্মেলনের আর্টিকেল 36, যদি এক দেশের না মানে মানুষ অন্য দেশে আটকে পড়েন, তাহলে সে দেশের মানুষ মানে ওই দেশের মানুষ যদি কোনো রকম সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটিতে জড়িত না থাকেন, তাহলে অপর দেশকে ফিরিয়ে দিতে হবে। এরা তো অনুপ্রবেশকারী নয়, এরা তো চোরাচালানকারী নয়, এরা তো সোনা রূপা গরু এগুলো পাচার করছিল না। এরা মাছ ধরতে গিয়ে একটি সীমান্তের ক্লোজড একটা জায়গায় চলে গেছিল এবং বাংলাদেশের যে মানে জলবাহিনী আছে তারা বীর সাজতে গিয়ে এই 34 জন নাবিককে গ্রেফতার করলেন। এই যে শক্তি, এই যে শক্তি প্রদর্শনের নেশা বাংলাদেশের এখন শুরু হয়েছে, এর শেষটা কোথায়? এই শক্তি প্রদর্শন করতে করতে আজকে একটা রাষ্ট্র চোখের সামনে নরকে পরিণত হলো। রাষ্ট্রসংঘের অফিস বসানো মানে ফিলিস্তিন নরক, সিরিয়া নরক, নাইজার নরক, কম্বোডিয়ার অবস্থা অত্যন্ত খারাপ, চাঁদ অবস্থা একদম খারাপ, বিভিন্ন দেশের অবস্থা খারাপ জায়গায় চলে গেছে। আজ মোহাম্মদ ইউনূস রাষ্ট্রসংঘের অফিস বসে সেই খারাপের সূচনাটা একটু 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 করে শুরু করে দিলেন। আর এই খবর নিয়ে যেন আলোচনা না হয়, তার জন্য দুদিন আগে তিনি গোপালগঞ্জে গুলি চালালেন, সেনাবাহিনীকে মানুষের আদালতে কাঠগড়ায় তুললেন এবং আজকে বাংলাদেশে 34 জন ভারতে 34 জন নাবিককে আটক করে আন্তর্জাতিক স্তরকে গুমরা করার চেষ্টা করলেন এবং বাংলাদেশের মিডিয়া উল্লাস প্রকাশ করছে ভারতের 34 জনকে আটকে তারা অনেক বীরত্বের কাজ করছেন। ইতিহাস যেদিন লেখা থাকবে, বাংলাদেশের মিডিয়ার এই এক পেশে বায়াসডনেসের গল্প কথাও কিন্তু লেখা থাকবে এবং বাংলাদেশের এই অবনমনের জন্য শুধু মোহাম্মদ ইউনূস বা সেনাবাহিনী দায়ী নয়, বাংলাদেশের মিডিয়াও কিন্তু দায়ী। এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে এবং বুঝতে শুরু করবে। আর এই 34 জনকে নিয়ে চিন্তা করার কিছু নেই, ভারত ছাড়িয়ে আনবে এবং কালকেই আমি স্টোরি করব, দেখবেন যে ভারত প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশ থেকে 34 জনকে ছাড়িয়ে নিয়ে এসছে। কারণ এরা সন্ত্রাসবাদী নয়, এরা চোরাচালানকারী নয়, এরা মাদক দ্রব্য পাচারকারী নয়, এরা গরু পাচারকারী নয়। ভারতের ক্ষমতা দেখা এখন হয়তো বাকি আছে মোহাম্মদ ইউনূসের। মোহাম্মদ ইউনূস হয়তো ভারতের এই কাইন্ডনেসকে দুর্বলতা ভাবতে শুরু করেছেন। আরো একটা পাল্টা ঝটকার অপেক্ষায় থাকুন মোহাম্মদ ইউনূস। যেটা করেছেন তার ফল বাংলাদেশের মানুষই আপনাকে ভোগাবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানান।